ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছিল এ জাতি। অপেক্ষাটা অনেক বেশি দিনের তা না। ৫ তারিখ শেখ হাসিনার পতন হলো। আজকে কয়েকদিন মাত্র গেল এবং ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার, এটা আসলে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, সেটাও নিশ্চিত হয়েছে মাত্র একদিন হলো। কিন্তু মনে হচ্ছিল অনন্তকাল হয়ে যাচ্ছে। আমরা সবাই অপেক্ষা করছিলাম, কারণ এই মুহূর্তে বাংলাদেশে খুব দ্রুত একটা সরকার গঠিত হওয়া, সেটা শপথ নেওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ ৫ তারিখের পর থেকে কার্যত বাংলাদেশে কোনো সরকার এক্সিস্ট করছে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা সহ নানান বিষয়ে সংকট তৈরি হয়েছে। তিনি আজ আসলেন এবং আমি সৌভাগ্যবান যে আমি এয়ারপোর্টে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি এবং তিনি যখন ব্রিফ করছিলেন, সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছিলেন, সেই কক্ষে উপস্থিত ছিলাম। এবং একটা ব্যক্তিগত ব্যাপার, আমি সেলফি তুলি না, কিন্তু আমি ডক্টর ইউনূসকে ওনাকে দেখে এতটাই আপ্লুত হয়েছি, আমি ওর সাথে একটা সেলফিও তুললাম যে একটা স্মৃতি হিসেবে থাকুক। যাই হোক, আমাদের খুবই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস এসছেন এবং আমি তাকে নিয়ে করা প্রথম ভিডিও এবারকার উনি প্রধান উপদেষ্টা হবেন এটা জানার পর একটা কথা বলেছিলাম। ডক্টর ইউনূস সম্ভবত এই মুহূর্তে শ্রেষ্ঠতম ব্যক্তি বাংলাদেশে, যিনি আমাদের এই চরম ক্রান্তি লগ্নে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। উনি একটা বক্তৃতা দিয়েছেন কয়েক মিনিটের, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। এবং ডক্টর ইউনূসের বক্তৃতার একটা পর্যায়ে আমার শেখ হাসিনার চেহারা ভেসে উঠল চোখের সামনে। ডক্টর ইউনূস কাঁদলেন। উনি যখন আবু সাঈদের কথা আসলো, উনি থেমে যেতে বাধ্য হন, ওনার গলা ধরে আসে, তার বীরত্বের কথা বলেন এবং সেই বীরত্ব কিভাবে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে সেটা বলেন। এগুলো বলার সময় উনি কান্না সামলাতে পারেননি। সাথে সাথে শেখ হাসিনার কথা মনে পড়লো, চোখে ভেসে উঠল। শেখ হাসিনাও সাম্প্রতিক সময়ে পতনের আগে কাঁদছিলেন। তার কোনো কান্নাই জেনুইন কিনা সন্দেহ আছে, কারণ একজন সাইকোপ্যাথের যে জিনিস থাকে না সেটা হচ্ছে এমপ্যাথি থাকে না। সে কারণে সাইকোপ্যাথরা কাঁদে হতে পারে না। আর যদি জেনুইনও হয়ে থাকে, কোনটা জেনুইন কান্না? দুই জায়গায় উনি কেঁদেছেন। স্থাপনা দেখতে গিয়ে কেঁদেছেন, সেটা হলো প্রথম উনি মেট্রো রেল দেখতে গিয়ে কেঁদেছেন, তারপরে বিটিভি, তারপর হসপিটালে গিয়েও কেঁদেছেন। আমাকে যদি বলেন কোনটা ভান, অন্তত একটা যদি ভান হয়, সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারে উনি মানুষের আহত অবস্থা দেখতে গিয়ে যেটা কেঁদেছেন সেটা ভান, সেটা অভিনয়, ওটা ভণ্ডামো। উনি কেঁদেছেন, যদি জেনুইনলি কেঁদে থাকেন, তার তৈরি যেটার সাথে তার ইগো জড়িত সেই মেট্রো রেল দেখে প্রথম কেঁদেছিলেন এবং তার ইগোতেই আঘাত করা হয়েছিল খুবই রাইটলি। কেউ বলেন যে এটা কেন, দেশের সম্পদ ইত্যাদি ইত্যাদি, এটা তার ইগোতে আঘাত এনেছিল। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তার পরবর্তী বহু ডিজাস্টারাস ভুল এবং ব্লান্ডার করার পেছনে তার এটার ইগো হার্ট হওয়ার রোল কিছুটা হলেও আছে। যাই হোক, ডক্টর ইউনূস আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেগুলো আমাদের জন্য খুবই জরুরি। সেটা হলো দুটো কথাই আমি একটু পিক করতে চাই, এটা খুব ইমিডিয়েট, আপনারা সবাই শুনে গেছেন। আমি আমার একটা ছোট্ট টেক দিয়ে রাখার দরকার বলে মনে হলো, আমি সময়টাকে ধরে রাখতে চাই, বহুবার বলেছি। এর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই আন্দোলনটা তরুণ শিক্ষার্থীরা লিড করেছে, সুতরাং বাংলাদেশটা তারা তাদের মতো করে গড়বে এবং উনি দেখতে চান যে তরুণরা গড়ছে, বুড়োদেরকে বাদ দিয়ে দিতে হবে। উনি এটা শুধু এই দেশের জন্য না, সারা পৃথিবীর জন্য হোক, উনি সেরকম কিছুই বলার চেষ্টা করেছেন। আমি এটাকেও খুবই পজিটিভলি বলি। কিন্তু জরুরি কথাটা হচ্ছে এখন যেটা হয়েছে, বাংলাদেশের এখনকার সরকার কেমন হবে, তার চরিত্র কি হবে, তার ডিউরেশন কি হবে, অনেকে অনেক কথা বলতে আমরা শুরু করেছি। কিন্তু একটা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হাতেই এই সিদ্ধান্তটা নেয়ার ভার থাকা উচিত বলে আমি মনে করি, আমরা অনেকে মনে করি, এবং ডক্টর ইউনূসও ঠিক সেটাই বলার চেষ্টা করছেন। কোনো সন্দেহ নাই, এই মুভমেন্টে প্রত্যেকটা দল, আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দলের নেতা কর্মীরা তাদের ব্যানার বাইরে অংশগ্রহণ করেছেন, না হলে এটা এরকম গণ অভ্যুত্থানে পরিণত হতো না। কিন্তু এটাও সত্য, দেশের সবগুলো দল, সবচেয়ে বড় দলগুলো সহ 15 বছর চেষ্টা করে এই সরকারের পতন ঘটাতে পারে নাই। সুতরাং ছাত্রদের এই দ্য ওয়ে দে অর্গানাইজড ইট এবং সাধারণ মানুষ যেভাবে কানেক্টেড হয়েছে, যেটা রাজনৈতিক দলগুলো পারে না, ছাত্ররা পেরেছে, সো এই ক্রেডিটটা তাদেরকে আমাদের দিতে হবে। সুতরাং তাদের মত নিয়ে সরকার গঠন এবং সেটা চলা উচিত, এরকম একটা কথা ডক্টর ইউনূস বলেছেন। আরেকটা জায়গায় খুবই চমৎকার একটা কথা বলেছেন, সেটা হলো যখন দেশের আইন শৃঙ্খলা সমস্যা নিয়ে আরও চমৎকার সব কথা বলেছেন। চমৎকার কথা বলাই যায়, অবশ্য আমরা বলবো, আমরা শেষে আসবো তার ব্যাপারে আমাদের আসলে এক্সপেকটেশন বা এই কথাগুলোর ব্যাপারে। যেমন উনি বলছেন সরকার মানে খুব নিপীড়ক একটা কিছু, সে আসলে আমরা ভয় পেয়ে যাব, পুলিশ মানে নিপীড়ক একটা কিছু, আসলে মানে
ভয় পেয়ে যাবে, তার কাছে পালিয়ে যাওয়াই আমাদের চেষ্টা থাকবে, এগুলো যেন না হয়। এরা প্রত্যেকে যাতে তাদের আশ্রয় আমরা ভালো বোধ করি। খুব সুন্দর শোনায় কথা, কিন্তু বাংলাদেশে পচে যাওয়া সিস্টেমে ডক্টর ইউনূস কীভাবে এগুলো ম্যানেজ করবেন, করলে কতটুকু করতে পারবেন সেটা জানা দরকার, এবং আমরা চাইবো উনি এই ক্ষেত্রগুলোতে সফল হন। যে জায়গাটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে উনি একটা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে বলছিলেন, সেটা অনেকে দেখলাম ফটো কার্ড করে ছেড়ে দিয়েছেন। সেটা হচ্ছে, যদি আপনারা আমাকে চান, ওনাকে তো আসলে চাওয়া হয়েছে, ডক্টর ইউনূস নিজে বলেন না যে আমাকে প্রধান উপদেষ্টা বানাও, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা সমন্বয়করাই ডিসাইড করেছেন ডক্টর ইউনূস এটার প্রধান উপদেষ্টা হবেন। তো যদি বলছেন আমাকে যদি আপনারা চান, তাহলে আমার কথা শুনতে হবে, আপনারা এখনই বন্ধ করুন যে কোনো আক্রমণ, হামলা, ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। আর যদি মনে করেন আমার কথা শুনবেন না, তাহলে আমাকে বিদায় বলে দেন, বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আমার অন্য কাজে থাকবো। সত্যিকার অর্থে ডক্টর ইউনূস সারা পৃথিবী ব্যাপী কাজ করেন। এই মাত্র আমি বা আমরা যে কেউ নিশ্চিত হতে পারি যে প্যারিস অলিম্পিকে ওনার যতদিন থাকার কথা ছিল সেটাকে সংক্ষিপ্ত করে উনি চলে এসেছেন। এই অলিম্পিক পুরোটা ডক্টর ইউনূসের থিমের উপরে হচ্ছে। তো সুতরাং ওনার কাজ করার মতো আরও কয়েক জন্ম উনি নিলে ওনার যত সময় পাবেন তত সময় ধরে কাজ করার মতো পরিস্থিতি আছে। তো ওনাকে তো আসলে এখানে বসে থাকতে হবে না। সো আমাদের এইরকম একজন মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা খুবই আমাদের দরকার, যিনি সত্যিকার অর্থে কাজ করতে চান, এবং উনি যদি ব্যর্থ হন বা উনি যদি মনে করেন মানুষ তাকে চাইছে না, উনি চলে যেতে প্রস্তুত আছেন। আমরা প্রায় ফান করি না যে এই দেশে ক্ষমতার গদিতে কেউ যদি বসে সে সুপার গ্লু দিয়ে আটকে যায়। এই বোধ ডক্টর ইউনূসের থাকবে না বলে আমি আশা করি, এবং উনি তাই বলেছেন। আসলে ওনার প্রয়োজন নাই, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের সরকার প্রধান, এটা ওনার অনেক বড় পরিচয় না, ওনার অনেক কিছু পাওয়ার আছে তা না। বরং আমরা এখন সৌভাগ্যবান, আমাদের খুবই ক্রান্তি লগ্নে, আমাদের জনগণের মধ্যে মারাত্মক বিভাজন তৈরি হয়েছে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে আছে, আমাদের নানা ক্ষেত্রে সংকট আছে। সুতরাং এরকম সময় ডক্টর ইউনূসকে পাওয়ার এদার আমাদের সৌভাগ্য। উনি প্রধান উপদেষ্টা হয়ে ওনার অনেক কপাল খুলে গেছে টেছে। উনি প্রধান উপদেষ্টা 11 সময়ও হতে পারতেন, উনি এবারও হয়েছেন এবং এই দায়িত্বটা নিতে রাজি হয়েছেন। সেটা আমাদের জন্য খুবই চমৎকার ব্যাপার। আমরা তার সাফল্য কামনা করি। তবে হ্যাঁ, আমরা নিশ্চিতভাবেই ডক্টর ইউনূসের সরকার যদি কোনো রকম সমস্যা করে, গ্রস মিস্টেকস করতে থাকে, আমরা আমাদের সমালোচনা ছাড়ব না। আমরা কাউকে কোনোভাবে ফেভার করার জন্য আসি নাই। এই দেশটা আমাদের, এই দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ যে কেউ করুক না কেন, আমরা তার সমালোচনাতেও সোচ্চার নিশ্চয়ই থাকবো।